২০০১ সালের ১৩ই ডিসেম্বর এমনই একটি দিনে ঘটে গেছিল ভারতীয় সংসদে সেই কুখ্যাত জঙ্গি হানা, যাতে সংসদের বাইরে প্রাণ হারিয়েছিলেন দিল্লি পুলিশের ৬ জন এবং একই সঙ্গে সংসদের ২ জন নিরাপত্তারক্ষী এবং একজন বাগিচাকার। এই ৯ জনের মৃত্যুর ঘটনার পাশাপাশি সেই দিন প্রশ্ন উঠেছিল জাতীয় সুরক্ষা নিয়ে, প্রশ্ন উঠেছিল জাতীয় নিরাপত্তা নিয়ে। আর সেই প্রশ্নই আরও একবার সংসদের এই কুখ্যাত জঙ্গি হানার ২২ বছরতম দিন, যখন শোকের সঙ্গে সকালবেলা সংসদে শহীদদের পুষ্প অর্পণ করে শুরু হলো দিনটা। তারপর দুপুরবেলা যখন ০ ঘন্টার অধিবেশন চলছে, অর্থাৎ 0 আওয়ারের অধিবেশন চলাকালীন সংসদের অভ্যন্তরে যে ২ যুবক তাণ্ডব চালালো স্মোক গ্রেনেড নিয়ে, আরও একবার সেই সংসদ হানার কুখ্যাত স্মৃতি উস্কে গেল ভারতীয়দের মনে। অর্থাৎ আজ আরও একবার সংসদের আরও একটি কালো দিন হিসাবে রচিত হলো। ন্যাশনাল ভিস্টা প্রজেক্টে যে নতুন সংসদ ভবন, যে সংসদ ভবনে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে সংসদ ভবন তার কীর্তির স্মারক হিসাবে তিনি স্থাপন করলেন, সেই নতুন সংসদ ভবনে ১৩ই ডিসেম্বর ২০২৩-এ যে ঘটনা ঘটল, তাতে করে আরও একবার সংসদের অভ্যন্তরের সুরক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে প্রশ্ন উঠছে ন্যাশনাল সিকিউরিটি, অর্থাৎ জাতীয় নিরাপত্তার বিষয়। কিন্তু আজকে এই সমস্ত ঘটনাটি নিয়ে আলোচনা করব, কিন্তু সেই আলোচনার মধ্যে দিয়ে বেসিক্যালি ৩টে প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে। প্রথম প্রশ্ন, যে এজেন্ডায় ২ যুবক সংসদের অভ্যন্তরে এবং এক যুবক এবং এক যুবতী সংসদ থেকে একটু দূরে পরিবহন ভবনের বাইরে বিক্ষোভ দেখালো, সেই ইস্যু হলো বেকারত্ব। গত ৯ বছর ধরে দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে যেভাবে বেকারত্ব মাথা চাড়া দিতে দিতে আজ মাথার ওপরে উঠে গেছে, সেই বেকারত্ব কিন্তু অন্যতম কারণ সংসদের এই কালো দিনের। দ্বিতীয় দ্বিতীয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডা এখানে আরও একবার দেশের মানুষের সামনে উঠে এলো। যে নরেন্দ্র মোদী সরকার গত ৯ বছর ধরে ন্যাশনাল সিকিউরিটিকে সামনে রেখে নিজেদের ভরাচ্ছে, ইভিএমে জনমত সংগ্রহ করছে, সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আরও একবার লোকসভা নির্বাচনের আগে এই ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডাকে সামনে রেখে মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে চলেছে। আর তৃতীয় সবচেয়ে বড় এজেন্ডা, এই গোটা ঘটনার মধ্যে আরও একজন মানুষের নাম উঠে আসছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন দেশবিরোধী, বর্তমানে কানাডার নাগরিক, খালিস্তানি জঙ্গি পান্নু। এই ৩ বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। তাই আলোচনাটা পারলে একটু মন দিয়ে শুনুন। অনেক নতুন সংকেত আপনাদের সামনে আজ আশীর্বাদ দ্য ট্রুথে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি আজকের ঘটনা। আজ যখন সংসদের এই কালো দিন, অর্থাৎ ২০০১ সালের সেই কুখ্যাত ঘটনাকে মাথায় রেখে সংসদের অধিবেশন শুরু হলো এবং তারপর যখন একে একে সাংসদেরা বক্তব্য রাখছেন সংসদের অভ্যন্তরে, যদিও বলে রাখা দরকার অন্য দিনের তুলনায় আজ লোকসভায় সাংসদদের উপস্থিতির হার অনেকটাই কম ছিল। তারপরেও লোকসভায় যখন একে একে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের সাংসদেরা, সেই সময় ০ ঘন্টায়, অর্থাৎ লোকসভার ভাষায় যাকে বলে 0 আওয়ার, সেই সময় বক্তব্য রাখছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। আর তারই বক্তব্য রাখার সময় ঘটল এই ন্যক্কারজনক ঘটনা। সংসদের ভিজিটার্স ডেস্ক থেকে ২ যুবক হঠাৎই লাফিয়ে পড়ল সংসদের মূল ক্ষেত্রে। একের পর এক সাংসদদের চেয়ারে লাফিয়ে লাফিয়ে তারা স্পিকারের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। সময় তার মধ্যে ২ জনের হাতেই ছিল ইয়েলো স্মোক ক্যানন। যদিও সেই সময় সংসদের অভ্যন্তরে মার্শালের সংখ্যা অত্যন্ত কম ছিল, তা সত্ত্বেও অন্যান্য সাংসদেরা একত্রিত হয়ে ২ জন হানাদারকে ধরে ফেলে। শুধু ধরে ফেলে না, ভিডিও ফুটেজে দেখা যায় ২ জন হানাদারকে
সংসদের অভ্যন্তরে সাংসদেরা কিল, চর, ঘুষি, চুলের মুঠি ধরে মারধর পর্যন্ত করে। এবার এক্ষেত্রে আমি এটা বলবো না যে এটা খুব অনৈতিক কাজ হয়েছে। আত্মরক্ষার যদি অধিকার থাকে তাহলে এক্ষেত্রে যে কোনো মানুষই তার আত্মরক্ষার্থে হানাদারের বিরুদ্ধে এইভাবেই রুখে দাঁড়াবে। তার ফলে দেশের সাংসদেরাও সংসদের অভ্যন্তরে হলেও নিজেদের আত্মরক্ষার তাগিদেই এইভাবেই রুখে দাঁড়িয়েছিলেন এবং ওই দুই হানাদার যুবককে নিরস্ত করেছেন। কিন্তু ওই দুই হানাদার যুবকের মূল বক্তব্য কি ছিল? যার মধ্যে অন্যতম সাগর শর্মা, যাকে এখন অবধি সাসপেক্ট করা হচ্ছে এই ঘটনায় অভিযুক্ত ধৃত ৪ জনের মধ্যে লিডার, সেই সাগর শর্মা সংসদের অভ্যন্তরে স্লোগানিং শুরু করে। স্লোগানিংয়ে তার বয়ান ছিল এই, তানাশাহি নেহি চলেগা নেহি চলেগা, তানাশাহি নেহি চলেগা নেহি চলেগা। সরাসরি তার প্রশ্ন নরেন্দ্র মোদী সরকারের তানাশাহির বিরুদ্ধে। যেভাবে একবজ্ঞা হয়ে নরেন্দ্র মোদী সরকার দেশ পরিচালনা করছে এবং যার জেরে বর্তমানে দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকার যুবক যুবতীর সংখ্যা, তাই সেই প্রশ্নকে সামনে রেখে এই দিন এই সাগর শর্মা এবং তার সঙ্গে আরো এক সহযোগী, যদিও তার নাম যেহেতু এখনো অবধি দিল্লি পুলিশের দ্বারা নিশ্চিতভাবে বলা হয়নি, যখনই ভিডিওটি শুট করছি তখনো পর্যন্ত, তাই দ্বিতীয় ব্যক্তির নাম আমি এখানে উচ্চারণ বা বলতে পারছি না। তাই বলছি সাগর শর্মার সঙ্গে আরো একজন, দুজনে একসঙ্গে স্লোগান দেন, তানাশাহি নেহি চলেগা। আর এই দুজনকে যখন ইয়েলো ক্যানন সহ সাংসদেরা অভ্যন্তরে ধরে ফেলেন সংসদের, সেই সময় এই গোটা ঘটনায় দুইজন সাংসদ হয়ে ওঠেন মূল নায়ক, অর্থাৎ তারা হয়ে ওঠেন সংসদের আসল পরিত্রাতা। সেই দুজন নায়ক সাংসদ হলেন বিএসপির মালুক নাগার এবং আরপিএল দলের হনুমান বানিওয়ালা। এই দুজন সাংসদ প্রধানত ওই দুই যুবক হানাদারকে পাকড়াও করে এবং তারপর তারা মার্শালের হাতে তুলে দেয় এবং তারপর দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনা যখন সংসদের অভ্যন্তরে চলে তার ঠিক কিছুক্ষণ পরেই সংসদ থেকে একটু দূরে পরিবহন ভবনের ঠিক বাইরে আরো দুজন এই একইভাবে ইয়েলো ক্যানন হাতে নিয়ে প্রতিবাদ শুরু করে। তাদেরও সেই মুখে একই স্লোগান, তানাশাহি নেহি চলেগা। আর এই সময় দেখা যায় আরো দুজনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। তার মধ্যে ছিলেন একজন যুবক এবং একজন যুবতী। সাগর শর্মা, যিনি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন এবং যার অন্যতম দাবি, যার অন্যতম চিন্তা আগামী দিনে তিনি চাকরি পাবেন কি পাবেন না। ঠিক একইভাবে পরিবহন ভবনের উল্টো দিকে যে দুজনকে দিল্লি পুলিশ এদিন, যার মধ্যে একজন হচ্ছেন মহারাষ্ট্রের বাসিন্দা অমল শিন্ডে আর দ্বিতীয় জন হচ্ছেন হরিয়ানার যুবতী নীলম সিং। অর্থাৎ তাদেরও মিডিয়ার সামনে বলতে শোনা যায়, দেশ জুড়ে যেভাবে বেকারত্ব বাড়ছে এবং তারা যেভাবে কলেজ পাশ করার পর এখনো চাকরি পায়নি, তারই প্রতিবাদে তাদের এই আজকের ঘটনা। অর্থাৎ এখান থেকে স্পষ্ট তারা সরাসরি মিডিয়ার সামনে বলছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, এর পেছনে কোনো রাজনৈতিক দলের কোনো রকম হাত নেই। তারা একেবারে সদিচ্ছায় দেশের এই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, দেশে অসহনীয় বেকারত্বের জ্বালা থেকে আর তারা না নজর সরিয়ে রাখতে পেরে, তারা আর ভক্তদের মতন চোখের পাতা বন্ধ করে না রাখতে পেরে আজ সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরে এসে এই প্রতিবাদ জানালেন। যদিও দিল্লি পুলিশের তরফে ইতোমধ্যেই ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে, এবার তাদেরকে চলবে জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে। আগামী দিনে এই নিয়ে হতে চলেছে বিস্তর জল্পনা। এই ঘটনার পর দুপুর ২টো থেকে যখন ফের লোকসভার অধিবেশন বসে, তখন স্পিকার ওম বিড়লা জানান এই ঘটনা নিয়ে সংসদের তরফে সম্পূর্ণ তদন্ত করা হবে, সংসদে যতটা এখতিয়ার। একই সঙ্গে স্পিকার ওম বিড়লা জানান তিনি দিল্লি পুলিশকেও নির্দেশ দিয়েছেন এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্ত করার। আর এই গোটা ঘটনায় কিন্তু একজনের নাম উঠে এসছে, তা হচ্ছে সংসদের যে অতিথি কেন্দ্র থেকে এই দুই যুবক মূল কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, অর্থাৎ যে অতিথি ডেস্ক থেকে মূল ডেস্কে ঝাঁপিয়ে পড়েছিল দুই যুবক, সেই অতিথি ডেস্কে একজন বিজেপি সাংসদের অতিথি হিসাবে তারা প্রবেশ করেছিল। সেই বিজেপি সাংসদ আর কেউ নন, তিনি হচ্ছেন কর্ণাটকের
মহীশূরের সাংসদ, মহীশূরের দুবারের সাংসদ 2014 এবং তারপর 2019 দুবারই তিনি মহীশূর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন দুবারের সাংসদ প্রতাপ সিনহা। এই প্রতাপ সিনহার ব্যাকগ্রাউন্ড একবার দেখে নেওয়া দরকার। 2014 সালের আগে এই প্রতাপ সিনহা ছিলেন একজন সাংবাদিক। বরাবর মোদীপন্থী বিজেপি পন্থী হিসাবেই তার পরিচিতি। 2014 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কতগুলি আর্টিকেল সংবাদপত্রে দফায় দফায় প্রকাশ করার মাধ্যমে এই প্রতাপ সিনহা বিজেপি নেতা নেত্রীদের নজরে পড়ে। আর তারপরেই 2014 সালে বলা যায় বিজেপির পায়ে পড়েই এই চূড়ান্ত ভক্ত, চূড়ান্ত মোদী ভক্ত বলে বিজেপির অন্দরেই বিজেপির কর্মী সমর্থকেরা যাকে চেনেন, এই প্রতাপ সিনহা টিকিট পান। মহীশূরে 2014 সালে জেতেন। এরপর 2019 সালে পুনরায় মহীশূরেই তিনি পুনরায় সাংসদ হিসাবে নির্বাচিত হন। শুধুমাত্র এই প্রতাপ সিনহা চূড়ান্ত মোদী ভক্ত হিসাবে নন, একই সঙ্গে তিনি চূড়ান্ত পরিমাণে ইসলাম বিদ্বেষী এবং উগ্র হিন্দুত্ববাদী। কর্ণাটকের সিদ্ধারামাইয়া সরকার যখন টিপু সুলতান জয়ন্তী পালন করেছিল, সেই সময় তার উগ্র তীব্র বিরোধিতা করেছিল এই প্রতাপ সিনহা। তিনি বলেছিলেন এর দ্বারা দেশে জিহাদিরা উৎসাহিত হবে। আর বরাবর বিতর্কিত মন্তব্য এবং বিতর্কে থাকা এই প্রতাপ সিনহারই গেস্ট হিসাবে, অতিথি হিসাবে পরিচয় পত্র নিয়ে এই দুই হানাদার বেকার যুবক, দেশের এই দুই হানাদার বেকার যুবক আজ সংসদের ভেতর ইয়েলো ক্যানন নিয়ে চালালো তাণ্ডব। অর্থাৎ এর মধ্যে দিয়ে এবার এসে যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডা, অর্থাৎ জাতীয় নিরাপত্তা। যে নরেন্দ্র মোদী সরকার বিরোধী সাংসদ অন্য কাউকে তার লগ ইন দিয়ে যদি প্রশ্ন ইনপুট করতে দেয়, তাহলে তাতে ন্যাশনাল সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তোলে, সেই নরেন্দ্র মোদী সরকারের এই সাংসদ তারই অনুমতিপ্রাপ্ত অতিথি সংসদের অভ্যন্তরে ঢুকে যে তাণ্ডব চালালো, তাতে করে এবার কি নরেন্দ্র মোদী সরকার তার এই চাটুকার, তার এই চূড়ান্ত ভক্ত সাংসদকে সংসদ থেকে এক্সপেল করবে? ইতোমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হয়েছে এই দাবি। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় দুটোর পর যখন পুনরায় সংসদের কাজ শুরু হয়, সেই সময় এই বিষয়ে স্পিকারের পর বক্তব্য রাখা শুরু করেন। সেই সময় স্পিকার ওকে ঠিক আছে বলে তাকে দমিয়ে দেন এবং স্পিকার সরাসরি বলেন, আপনি এ বিষয়ে চিন্তা ব্যক্ত করতে পারেন, কিন্তু এ বিষয়ে এখনো বিতর্ক করার পরিস্থিতি নেই, কারণ আমরা সকলে মিলে বিষয়টা সামলে নিয়েছি। একই ছবি দেখা যায় যখন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কথা বলতে ওঠেন। শুধু তাই না, বিরোধী যে কোনো দলের সাংসদই আজ লোকসভায় এই ঘটনার পর যখনই নিজের মতামত জানাতে উঠেছেন, তখনই তাকে বিভিন্নভাবে চুপ করিয়ে দিয়েছেন খোদ স্পিকার। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, যেহেতু তাদেরই সাংসদের অতিথি এই ঘটনা ঘটিয়েছে এবং এখানে নরেন্দ্র মোদীর চূড়ান্ত ভক্ত সাংসদের নাম উঠে এসছে, এবং যার ফলে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে এবার সরাসরি বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে, সংসদের অভ্যন্তরে কোনো রকমই আলোচনা করতে দিতে চান না স্পিকার ওম বিড়লা। আর তাই এদিন এই ঘটনার পর সংসদের অন্দরে বিরোধী সাংসদেরা প্রশ্ন তুললে তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে স্পিকারের তরফে, এমনটাই অভিযোগ উঠেছে বিরোধী দলগুলির তরফে। খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যেখানে ন্যাশনাল সিকিউরিটি বিঘ্নিত হয়েছে। তাদের অভিযোগ, সংসদের এই নতুন ভবনে সুরক্ষা ব্যবস্থা পুরনো সংসদের তুলনাও অত্যন্ত খারাপ। কারণ জুতোর মধ্যে করে যদি কেউ ইয়েলো ক্যানন নিয়ে সংসদে প্রবেশ করতে পারে, তাহলে সে অন্য কোনো ধরনের জিনিস নিয়েও সংসদে প্রবেশ করতে পারতো। এবং এটা যদি স্মোক ক্যানন না হয়ে অন্য কোনো কিছু হতো, তাহলে একবার ভাবুন, যখন এই 13ই ডিসেম্বর 2001 সালে সংসদে ঘটে গেছিল সেই কুখ্যাত জঙ্গি হামলা, সেই ধরনের ঘটনা এবার সংসদের অভ্যন্তরেও হয়তো ঘটতে পারত। আর এই ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন যখন উঠেছে, তখন বিরোধীদের তরফে স্বভাবতই এই বিজেপি সাংসদ প্রতাপ সিনহার এক্সপেলের দাবি তোলা হয়েছে। যদিও সংসদের অভ্যন্তরে আজ এ বিষয়ে কথা বলা হয়নি, কিন্তু একটা বিষয় এখানে বলে রাখা দরকার বন্ধুরা, যদি কোনো বিরোধী সাংসদের অতিথি হিসাবে এই দুজন ব্যক্তি, অর্থাৎ এই দুজন যুবক সংসদের অভ্যন্তরে ঢুকে এই ধরনের তাণ্ডব চালাতো, তাহলে হয়তো যে অমিত শাহ আজ লোকসভায় উপস্থিত হননি দুটোর এই আলোচনায়, সেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর দুটোয় আলোচনায় উপস্থিত হতেন
এবং বিরোধীদের তীব্র সমালোচনায় রত হতেন। তিনি সরাসরি ন্যাশনাল সিকিউরিটি এজেন্ডাই তুলতেন। বিজেপির কোনো সাংসদেরা আজ ন্যাশনাল সিকিউরিটির কোন রকম খতরা দেখতে পাচ্ছেন না। তারা চুপ করে রয়েছেন। তারা একটাই কথা বলছেন যে ঘটনা ঘটেছে তা সত্যিই চিন্তার, নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা উচিত। আগামী দিনে এই ধরনের ঘটনা না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করারই কথা বলেছেন স্পিকার। কিন্তু ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডা এখানে উঠছে। সংসদ আমাদের জাতীয় সম্পদ। 140 কোটি ভারতবাসীর অধিকার আছে সংসদে ঢোকার, সংসদে গিয়ে সওয়াল করার, প্রশ্ন করার। আর সেই সংসদ ভবনে এই ধরনের নিরাপত্তার গাফিলতি অবশ্যই এটা একটি জাতীয় নিরাপত্তার প্রশ্নের মুখেই পড়ে। শুধু তাই না, একদিকে বেকারত্ব, একদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি এখানে আরো একজন ব্যক্তির কথা শুরুতেই বলেছি যার কথা উঠে আসে। তিনি হচ্ছেন বর্তমানে কানাডায় থাকা খালিস্তানপন্থী জঙ্গি অর্থাৎ খালিস্তান নেতা পান্নু। গুরপ্রীত সিং পান্নু এর পেছনে নেই তো, এমনটাও অনেকে অনুমান করতে শুরু করেছে, অনেকে প্রশ্ন তুলছে। কারণ 13 ডিসেম্বরের আগেই সংসদের অভ্যন্তরে বা সংসদ চত্বরে জঙ্গি হামলা ঘটাতে চলেছে বলে বারে বারে হুমকি দিয়েছে এই খালিস্তানি জঙ্গি পান্নু কানাডায় বসে। আর সেই ঘটনাটি এটা জের নয় তো, যদিও দিল্লি পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে এখনো কোনো কিছু বলা হয়নি এবং এই ঘটনার সঙ্গে এখনো অবধি খালিস্তানি জঙ্গি পান্নুর কোনো লিঙ্ক পাওয়া যায়নি। তাই আশীর্বাদ দ্য ট্রুথে এই যে সম্ভাবনাটা বললাম তা একান্তই আমাদের একটি অনুমান। কারণ হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ গত সপ্তাহ পর্যন্ত এই খালিস্তানি জঙ্গি পান্নু সংসদে হামলার হুমকি দিয়ে গেছে। আর এই হুমকিকে সামনে রেখেই এই ঘটনা 13ই ডিসেম্বর 2023-এ ঘটে গেল। অর্থাৎ যদি আপনি 2 2 4 করেন তাহলে কোথাও একটা পান্নুর দিকে অর্থাৎ খালিস্তানি জঙ্গি পান্নুর দিকেও সন্দেহ যায়। অর্থাৎ আজকের এই ঘটনা থেকে সারমর্ম একটাই যে আরো একবার নরেন্দ্র মোদী সরকার, যে সরকার গত 9 বছর ধরে ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডায় দেশব্যাপী নিজেদের ভক্তবৃন্দ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে নজর ঘুরিয়ে রেখেছে, যে নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক রাষ্ট্রকে সামনে রেখে, হিন্দুত্ববাদকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ঘুঁটি বারে বারে সাজিয়েছে, সেই নরেন্দ্র মোদী সরকারের ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডায় দেখা গেল সত্যি সংসদের অভ্যন্তরে যে ঘটনা ঘটলো তাতে আরো একবার বলবো বজ্র আঁটুনি ফসকা গেরো। নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতে হবে। আর তার জেরেই আগামী বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন খোদ স্পিকার। এখানে আরো একটি বিষয় বলে রাখা দরকার, আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 তারিখ তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রাজ্যের বকেয়া অর্থের দাবি দেওয়া নিয়ে। আর সেই এজেন্ডার মধ্যেই হয়তো যেখানে তৃণমূল নেত্রী খোদ দিল্লিতে উপস্থিত হবেন সেখানে এই বিষয় আরো সরগরম হতে চলেছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের অন্দরে হবে এবং আগামী দিনে অর্থাৎ এই শীতকালীন অধিবেশনের দ্বিতীয় অধ্যায়তে যখন ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার, সেই অধিবেশন এবং চলতি অধিবেশনেও নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নের মুখে পড়তে হতে চলেছে ইন্ডিয়া জোটের দ্বারা। আমরা সেই সব দিকে নজর রাখবো। ততক্ষণ আমরা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।